আসসালামু আলাইকুম। আজ 22 অক্টোবর 2025 বুধবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এখন থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। সেই সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠদের বিষয়ে পদক্ষেপ নিতে বলেছে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলে। সরকার ও বিএনপির সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই সাক্ষাতে ওই দুটি বিষয় ছাড়াও বিচার বিভাগ, সচিবালয়ে এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রদবদল সহ আরও কিছু বিষয়ে বিএনপির নেতারা প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ নিতে অনুরোধ জানান। এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস। বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্ত সেই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। পরে রাতে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক এ.কে.এম. মাসুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বহিষ্কার আদেশ জারি করেছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রী শ্রান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, বুয়েট ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রী শ্রান্ত রায়ের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৩ সপ্তাহ আগে ৩০ সেপ্টেম্বর প্রথমে সিদ্ধান্ত হয়েছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মাসে বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়ানো হবে। মানে এখনকার বাড়ি ভাড়া মিলিয়ে ১৫০০ টাকা হবে। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন শিক্ষক কর্মচারীরা। আন্দোলন চলার মধ্যেই গত রবিবার নতুন সিদ্ধান্ত নেয় সরকার। তখন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ৫% করার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। তবে সরকারের এই সিদ্ধান্তও প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। সর্বশেষ গতকাল মঙ্গলবার বাড়ি ভাড়া মূল বেতনের ১৫% করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বৃদ্ধি হবে ২ ধাপে। এর মধ্যে ৭.৫% কার্যকর হবে আগামী মাস অর্থাৎ ১ নভেম্বর থেকে। বাকি আরও ৭.৫% কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই থেকে। মেট্রো রেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার ৫ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না। ২০ অক্টোবর থেকে নতুন এই নিয়ম করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেল স্টেশনগুলোতে এই নোটিশ টাঙানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতার নেতৃত্বে একদল তরুণ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের নিউ মার্কেটের দোস্ত বিল্ডিং অবস্থিত কার্যালয়টি দখল করা হয়। এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নগরের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এই দখলে নেতৃত্ব দেন। তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কর্মীরাও ছিলেন। ভারতের সঙ্গে 10টি চুক্তি বাতিল করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তালিকাটি সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে এখন পর্যন্ত মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি আদানির সঙ্গে জ্বালানি চুক্তির বিষয়টি সরকার পুনর্বিবেচনা করছে। গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। ছাত্রী বর্ষার অনুরোধেই প্রেমিক মাহির নিজ হাতে খুন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ জোবায়েদ হোসেনকে। জোবায়েদ হোসেনের বয়স ছিল 25 বছর। আর এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় 1 মাস
আগে। এরপর তারা দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর বউবাজার থেকে 500 টাকায় একটি সুইচ গিয়ার অর্থাৎ ছুরি কেনেন। ঘটনার দিন বিকেল 4:30টার দিকে পড়াতে এলে নিচতলায় ওত পেতে থাকা মাহির ও তার বন্ধু আইলান হামলা চালায় জোবায়েদের ওপর। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ মাহির রহমান বয়স 19 বছর, বারজিস শবনম বর্ষা বয়স 19 বছর এবং ফরদিন আহমেদ আইমান বয়স 20 বছর। গতকাল মঙ্গলবার এসব তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জনপ্রশাসন তথা সচিবালয়ে বদলি ও পদোন্নতিকে কেন্দ্র করে আবারও দেখা দিয়েছে প্রতিক্রিয়া। পক্ষে বিপক্ষে চলছে ব্যাপক আলোচনা। বর্তমানে এ সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদনে গঠিত একটি ক্যাবিনেট কমিটির মাধ্যমে। এই কমিটির প্রধান হলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আমলা সালাউদ্দিন আহমদ। সম্প্রতি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। এতে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন যে সচিবালয়ে বদলি পদায়নের জন্য একটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে, কিন্তু এটি সচিবালয়ের কোনো নিয়ম বা ট্র্যাডিশনের অংশ নয়। ফলে এই কমিটি প্রশাসনিক প্রক্রিয়া বহির্ভূত নিয়োগ ও বদলি পদায়নের মাধ্যমে হয়ে উঠেছে। এতে সচিবালয়ে বদলি পদায়নে অনিয়মের নতুন রাজত্ব সৃষ্টি হয়েছে। ফলে যোগ্য ও সিনিয়র কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তিনি জানান, তার দল বিএনপির ভেতরেও এ বিষয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এ বিষয়ে খোঁজ নিয়ে প্রধান উপদেষ্টার প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন। সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে বদলি ও পদোন্নতির সিদ্ধান্ত এখনো অনেকটা অস্বচ্ছ। বিভিন্ন জেলা থেকে এসে ঢাকায় কর্মকাণ্ডে সক্রিয় হতে ভিন্ন ভিন্ন ছদ্ম পেশা বেছে নিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। ব্যাটারি চালিত অটোরিকশা কিংবা ভাড়ার মোটরসাইকেল চালকের বেশে তাদের অবস্থান বেড়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন অনেকে, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে। সম্প্রতি বিভিন্ন তদন্তে এমন তথ্য উঠে এসেছে। সর্বশেষ গতকাল 11টি স্থানে ঝটিকা মিছিল শেষে সেসব জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার 131 নেতাকর্মীর অন্তত 86 জন ঢাকার বাইরের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মী বলে পুলিশ নিশ্চিত হয়েছে। মানবতা বিরোধী অপরাধের পৃথক 3টি মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 32 আসামির আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে। তবে তারা যদি হাজির না হন অথবা হাজির না করা হয়, তাহলে তাদের হাজির হতে 2টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া আসামিরা যদি হাজির হন এবং ট্রাইব্যুনাল তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তারা কোন কারাগারে থাকবেন। চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেছেন সালমানের মামা মোহাম্মদ আলমগীর। এতে 11 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। গত সোমবার রাতে রাজধানীর রমনা থানায় এ মামলা করা হয়। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 814 জন রোগী। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তার মতে, জামায়াতের রাজনীতির দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পরে নিজের ভেরিফাইড ফেসবুকে এসব কথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনি রাজনীতির দীর্ঘ ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুধু নেতৃত্ব নয়, প্রতিরোধ ও মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। মারওয়ান বারঘুতি সেই নামগুলোর শীর্ষে। 2 দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলের কারাগারে বন্দী থেকেও তিনি আজ ফিলিস্তিনি জাতির কাছে সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা। তার উপস্থিতি রাজনীতিতে নেই, কিন্তু প্রভাব আছে প্রতিটি রাজনৈতিক সমীকরণে। এই কারণেই ইসরায়েল তাকে ভয় পায়, কারণ বারঘুতি মুক্ত হলে ফিলিস্তিনের ভেতরকার বিভাজন ভেঙে নতুনভাবে ঐক্য ও বৈধ আন্দোলনের জন্ম হতে পারে।
বিনোদনের খবরে দেখা যাচ্ছে এবছরের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সাকিব খান অভিনীত বরবাদ সিনেমা দিয়েই আলোচনায় উঠে আসেন তরুণ নির্মাতা মেহেদী হাসান। সেই সাফল্যের পথ ধরে তার পরবর্তী ছবিকে ঘিরে ছিল নানা গুঞ্জন। কেউ বলছিলেন নতুন ছবিতে নায়ক থাকবেন সাকিব খান, আবার কারো দাবি এবার নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে এবার জানা গেল সুনামগঞ্জের তাহেরপুরে শুরু হয়েছে মেহেদী হাসানের নতুন সিনেমা বিদায় এর শুটিং। ছবির প্রযোজক শাহরিন আক্তার নিশ্চিত করেছেন বরবাদ এরপর সিয়ামকে নিয়ে একটি প্রজেক্টের পরিকল্পনা ছিল, তবে আপাতত তা স্থগিত রেখেছি। এখন আমরা বিদায় নিয়ে কাজ করছি, যেখানে অভিনয় করছেন বাপ্পা রাজ, প্রার্থনা ফারদিন, দিঘি সহ আরো কয়েকজন তারকা। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।